টি-20 বিশ্বকাপে বাংলাদেশ তো ডি গ্রুপে। সেই গ্রুপের শ্রীলঙ্কা নেপাল ম্যাচটা ভেসে গেছে বৃষ্টিতে, দুটো দলই একটা করে পয়েন্ট পেয়েছে। তাতে করে কি বাংলাদেশের সুপার 8-এ কোয়ালিফাই করার ক্ষেত্রে লাভ হয়েছে? কিছুটা লাভ তো হয়েছেই হিসাবের মারপ্যাচের যদি আপনি ধরেন, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ দল যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে সুপার 8-এ কোয়ালিফাই করার জন্য আমাদের সামনে সমীকরণটা কি? এখানে দুইটা সমীকরণ আছে। একটা হচ্ছে গিয়ে খুবই জটিল সমীকরণ এবং খুবই গাণিতিক একটা সমীকরণ, গাণিতিকভাবে যেটা সম্ভব। আর আরেকটা হচ্ছে খুবই সহজ একটা সমীকরণ, খুবই বাস্তবিক একটা সমীকরণ, বাস্তবিকভাবে যেটা সম্ভব। এই দুইটা সমীকরণ কিরকম বাংলাদেশের সুপার 8-এ কোয়ালিফাই করার ক্ষেত্রে সেই আলোচনাটাই করছি উপায় প্রেজেন্টস বাংলাদেশ স্ট্র্যাটেজিতে। দেখুন, যেটা আমি বলি শুরুতে জটিল এবং গাণিতিক সমীকরণের কথাটা বলি, সেটা কি? এই ডি গ্রুপ থেকে সাউথ আফ্রিকা এরই মধ্যে সুপার 8-এ তারা কোয়ালিফাই করে ফেলেছে, 3 ম্যাচে তাদের 6 পয়েন্ট। সাউথ আফ্রিকার সঙ্গে হবে আরেকটা দল, গ্রুপে যে বাকি 4টা দল রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নেপালের মধ্যে। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই 4টা দলেই সমান 3 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করতে পারে, সমান 3 পয়েন্ট এই 4টা দলেরই। সেক্ষেত্রে নেট রান রেটে এই 4 দলের মধ্যে যেই দলটা এগিয়ে থাকবে সেই দলটাই সুপার 8-এ সাউথ আফ্রিকার সঙ্গে হবে। এই জন্য এটা বলছিলাম আমি খুবই জটিল একটা সমীকরণ। এখন 4টা দলের সমান 3 পয়েন্ট কিভাবে হবে? কারণ বাংলাদেশ দিয়ে শুরু করে আমাদের তো 2 খেলায় এখন রয়েছে 2 পয়েন্ট, আমরা একটা ম্যাচ জিতেছি। বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচটা যদি বৃষ্টিতে ভেসে গেল, রেজাল্ট হলো না, তাহলে ওই দলটা ওই ম্যাচটা থেকে বাংলাদেশ আরো 1 পয়েন্ট পাবো, 2 পয়েন্টের সঙ্গে 1 পয়েন্ট যোগ হবে, আমাদের 3 পয়েন্ট। লাস্ট ম্যাচে আমরা যদি নেপালের কাছে হেরে যাই আমরা 3 পয়েন্টই থাকবো, বাংলাদেশ 3 পয়েন্ট। এবার আসেন শ্রীলঙ্কার তো 3 ম্যাচ খেলে তাদের মাত্র 1 পয়েন্ট, অলমোস্ট তারা সুপার 8-এর লড়াই থেকে ছিটকে গেছে। কিন্তু আমি বলছিলাম না যে গাণিতিক যে সম্ভাবনা, সেই সম্ভাবনায় 4টা দলই রয়েছে, শ্রীলঙ্কার সম্ভাবনা রয়েছে। কিভাবে? শ্রীলঙ্কার এখন 1 পয়েন্ট রয়েছে, তাদের খেলা বাকি আছে মাত্র একটা, নেদারল্যান্ডসের বিপক্ষে। ফলে সেই খেলাটা যদি শ্রীলঙ্কা জিতে, শ্রীলঙ্কার একের সঙ্গে 2 পয়েন্ট যোগ হয়ে তাদেরও 3 পয়েন্ট হবে। বাংলাদেশ 3 পয়েন্ট, শ্রীলঙ্কা 3 পয়েন্ট। এবার আসেন নেদারল্যান্ডসের হিসাবে। নেদারল্যান্ডসেরও এই মুহূর্তে 2 ম্যাচে তাদের হচ্ছে গিয়ে 2 পয়েন্ট। তারা বাংলাদেশের সঙ্গে ম্যাচটা আমি বললাম যদি বৃষ্টির কারণে ভেসে যায়, পরিত্যক্ত যদি হয়, এই ওয়ার্ল্ড কাপে কয়েকটা ম্যাচ হয়েছে, তাহলে ওইখান থেকে তারা 1 পয়েন্ট পেল, 2 এর সঙ্গে 1 যোগ হলো 3 পয়েন্ট তাদের। আর লাস্ট ম্যাচ বলেছি তারা শ্রীলঙ্কার কাছে হেরে গেলে তখন হচ্ছে গিয়ে তারা 3 পয়েন্টে থাকবে, নেদারল্যান্ডসও 3 পয়েন্ট। আর নেপাল কিভাবে 3 পয়েন্ট? নেপালের 2 ম্যাচে এখন 1 পয়েন্ট রয়েছে। নেপাল যদি সাউথ আফ্রিকার কাছে ম্যাচটা হেরে যায় তারা 1 পয়েন্টই তাদের থাকবে। আর লাস্ট ম্যাচে তারা যে বাংলাদেশকে হারিয়ে দেবে বলছিলাম, সেক্ষেত্রে আরো 2 পয়েন্ট যোগ হবে তাদের, 1 যোগ 2 3 পয়েন্ট, নেপালেরও 3 পয়েন্ট হবে। তাহলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নেপাল 4টা দলেরই পয়েন্ট সমান 3 হবে। নেট রান রেটে যেই দলটা এগিয়ে থাকবে সেই দলটা তখন সুপার 8-এ কোয়ালিফাই করবে। কিন্তু ভাই, এই হিসাব আমরা কেন করব? এই জটিল সমীকরণের মধ্যে আমরা কেন যাব? আমরা তো শ্রীলঙ্কা না। এই সমীকরণ এখন শ্রীলঙ্কা করতে পারে, কারণ তাদের দেয়ালে পিঠ থেকে গেছে একমাত্র এত কিছু যদি মিলে, এত যদি মিলে, বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হলো, এরে হারাচ্ছে, ওকে আমরা হারাচ্ছি, সবকিছু মিলিয়ে যদি এরকম সমান 4 পয়েন্ট যদি হয়, তাই 3 পয়েন্ট করে যদি 4টা দলের হয়, তখন নেট রান রেট আমরা গেলেও যেতে পারি। বাংলাদেশের সামনে এই জটিল সমীকরণের দরকার নাই। বাংলাদেশের সামনে এত প্যাচগোজ গাণিতিক হিসাব নিকাশের কোনো প্রয়োজনই নাই। হিসাব ভাই একটাই, আমি বলি যে একটা সরল এবং বাস্তবিক হিসাব বাংলাদেশের সুপার 8-এ কোয়ালিফাই করার ক্ষেত্রে। সেটা কি? বাংলাদেশ যদি নেদারল্যান্ডসকে হারাতে পারে তাহলেই বাংলাদেশ সুপার 8-এ যাবে। বাংলাদেশ যদি নেদারল্যান্ডসের কাছে হেরে যায় তাহলে বাংলাদেশ সুপার 8-এর আগে বাদ হয়ে যাবে। এখন এই যে এটা আমি বললাম, এটা কিন্তু গাণিতিকভাবে এটা ঠিক না। গাণিতিকভাবে নেদারল্যান্ডসের সঙ্গে জিতলেই আমরা সুপার 8-এ কোয়ালিফাই করব না, আবার নেদারল্যান্ডসের কাছে হেরে গেলেই আমরা ছিটকে যাব না। কিন্তু আমি বলছি এটা হচ্ছে গিয়ে বাস্তবিক অর্থে এইটাই হচ্ছে মূল ইকুয়েশন, অন্য কোনো ইকুয়েশনের মধ্যে নাই। কিভাবে? ধরেন এই গ্রুপ থেকে আমি বলছিলাম সাউথ আফ্রিকা চলে গেছে, বাকি 4টা দলের মধ্যে এইখানটাতে সমীকরণ 4টা দলের মধ্যে হচ্ছে গিয়ে বাংলাদেশ নেদারল্যান্ডসের সঙ্গে জিতলে আমরা কিভাবে কোয়ালিফাই করব? আমরা জিতে যাওয়া মানে আমাদের 2 পয়েন্ট রয়েছে, সঙ্গে আরো 2 পয়েন্ট যোগ হলো, মানে আমাদের 4 পয়েন্ট। শ্রীলঙ্কার হাতে তো ম্যাচ আছে একটা, সেই ম্যাচটা তারা জিতলেও তাদের সর্বোচ্চ 3 পয়েন্ট হবে, তার মানে শ্রীলঙ্কা ইকুয়েশন থেকে বাদ। নেপালের আছে এই মুহূর্তে 2 ম্যাচে 1 পয়েন্ট। সেই নেপাল পরপর 2 ম্যাচে সাউথ আফ্রিকা আর বাংলাদেশকে হারিয়ে দেবে, সেটা তো আর হবে না। ধরেন হচ্ছে কি তারা লাস্ট ম্যাচে বাংলাদেশকে হারালো, ধরেন আমি কথার কথা এটা আমি ধরি, সাউথ আফ্রিকা বাংলাদেশকে পরপর 2 ম্যাচে হারাতে পারবে না। 2 ম্যাচের একটাতে ধরেন অঘটন ঘটিয়ে দিলেও দিতে পারে, ধরে নিলাম সেই অঘটনটা
তারা বাংলাদেশের বিপক্ষেই ঘটালো, তাহলেও তাদের 3 পয়েন্ট হবে। কিন্তু বাংলাদেশ যেহেতু নেদারল্যান্ডসকে হারাচ্ছে সেহেতু বাংলাদেশের আগেই 4 পয়েন্ট হয়ে থাকবে। নেপালও তাই আমাদের সঙ্গে এই ইকুয়েশন থেকে বাদ। শেষ পর্যন্ত ইকুয়েশন বাংলাদেশ আর নেদারল্যান্ডসে গিয়ে ঠেকছে। এখন নেদারল্যান্ডসের সঙ্গে আমরা জেতার পরেও আমাদের হবে 4 পয়েন্ট। সো লাস্ট ম্যাচটা আমরা যদি নেপালের কাছে হেরে যাই আমরা 4 পয়েন্টে থাকবো। নেদারল্যান্ডস আমাদের কাছে হারার পরেও তারা 2 পয়েন্ট, লাস্ট ম্যাচ তারা যদি শ্রীলঙ্কার বিপক্ষে জিতে ফলে তাদেরও 4 পয়েন্ট হবে। বাংলাদেশ এবং নেদারল্যান্ডস সমান 4 পয়েন্ট হবে। তখন নেট রান রেটে যদি নেদারল্যান্ডস এগিয়ে থাকে নেদারল্যান্ডস সুপার এইটে কোয়ালিফাই করবে, আমরা তো কোয়ালিফাই করতে পারবো না। তাহলে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলেই যে বাংলাদেশ সুপার এইটে চলে যাবে আর হারলেই যে আবার বাদ হয়ে যাবে সেটাও কিন্তু ঠিক না, কারণ হারলেও এরকম নানান সমীকরণের জায়গাগুলো রাস্তাগুলো ওপেন থাকবে। আমার পয়েন্ট হচ্ছে কি, বাংলাদেশ যদি এই ম্যাচ হেরে যায় ধরেন, তাহলে হচ্ছে কি নেদারল্যান্ডসের হয়ে যাবে 4 পয়েন্ট। নেদারল্যান্ডস ওই কনফিডেন্স নিয়ে তারা শ্রীলঙ্কাকেও ভাই হারিয়ে দিবে, একদম মানে আমি বাস্তবিক কথাটা বলছি, ওই কনফিডেন্স দিয়ে তারা শ্রীলঙ্কাকেও হারিয়ে দিতে পারে। ফলে বাংলাদেশ লাস্ট ম্যাচে নেপালের কাছে বিপক্ষে জিতলো, আমাদের আর লাভ নাই। আবার উল্টা দিকে আমরা যদি হেরে যাই তাহলে লাস্ট ম্যাচে মানে এই কনফিডেন্সটা যে আমাদের ডাউন থাকবে তাতে বাংলাদেশ নেপালের কাছেও হেরে যেতে পারে। বাস্তবিক কথা আমি বলছি, আমি গাণিতিক কথা বলছি না। ফলে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই ম্যাচ জিতি তাহলে অবশ্যই এই ম্যাচের কনফিডেন্সে আমরা লাস্ট ম্যাচ নেপালের বিপক্ষেও জিতবো। তখন ওই নেদারল্যান্ডস আর শ্রীলঙ্কা ম্যাচে কি হলো ওইটা আমাদের হিসাবের মধ্যেই থাকবে না। আমি সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখছিলাম একটা আলোচনা যে শ্রীলঙ্কার তো আসলে বাস্তবিক অর্থে কোনো চান্স নাই, আর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ আসতে আসতে গাণিতিক সম্ভাবনাও তাদের থাকবে না। ফলে তারা চাইবে নেদারল্যান্ডসের কাছে হেরে গিয়ে বাংলাদেশ যেন হচ্ছে গিয়ে সুপার এইটে কোয়ালিফাই করতে না পারে সেইটা তারা নিশ্চিত করতে চাইবে। কেননা শ্রীলঙ্কা আর বাংলাদেশের ক্রিকেট রাইভালরিটা এখন এইরকম। এটা ভাই কোনো কথা না, এটা কোনো কাজের কথা না। শ্রীলঙ্কা ওয়ার্ল্ড কাপে খেলতে আসছে, তারা হচ্ছে গিয়ে টি-20-র সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, তারা ওয়ার্ল্ড কাপের সব মানে কোনো একটা ম্যাচ জিততে পারবে না এবং লাস্ট ম্যাচে তারা নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ বাংলাদেশকে সুপার এইটে উঠতে না দেওয়ার জন্য শ্রীলঙ্কা নেদারল্যান্ডসের কাছে ইচ্ছা করে হেরে যাবে, এইটা আমার কাছে কোনো যুক্তির কথাই মনে হয় না। ফলে বাংলাদেশের সামনে আসলে সুপার এইটে ওঠার প্লেইন অ্যান্ড সিম্পল ইকুয়েশন একটাই, যে গাণিতিকভাবে না হলেও বাস্তবিক অর্থে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জিতলেই আমরা সুপার এইটে কোয়ালিফাই করে ফেলবো, নেদারল্যান্ডসের কাছে আমরা হারলেই সুপার এইটে আমরা আর কোয়ালিফাই করতে পারবো না। এই সহজ ইকুয়েশনটা মাথায় রেখে, আর ওই যে 4টা দলের সমান 3 পয়েন্ট করে হবে, তারপর নেট রান রেট, ওই জটিল ইকুয়েশন ভাই মাথায় রাখার দরকার নয়, ওইটা আসলে হবে না, ওইটা বাস্তবিক না। কিন্তু এই নেদারল্যান্ডসের বিপক্ষে এই সমীকরণটা মাথায় রেখে বাংলাদেশ টিম কি জিততে পারবে, জিতে সুপার এইটে খেলাটা অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি কি কনফার্ম করতে পারবে বলে আপনার বিশ্বাস রয়েছে? আমার কিন্তু প্রবল বিশ্বাস রয়েছে আগের ম্যাচে সাউথ আফ্রিকার কাছে শেষ মুহূর্তে ওইভাবে হেরে যাওয়ার পরও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটাতে আমরা সুপার এইটের টিকিট কেটে ফেলবো। কি বলেন আপনি?